হন্টিং অ্যাডলাইন সিজন 2 পার্ট 17 চ্যাপ্টার 17 দ্য ডায়মন্ড। আমার গলায় থাকা কলারটা না থাকলে আমি অতিথিদের কারো পকেট থেকে চুরি চুরি করে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতাম। রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যেতাম, নিজের ঘাট থেকে ট্র্যাকিং ডিভাইস কেটে বের করে দিতাম আর দৌড়ে পালিয়ে যেতাম। আমাকে রক্ষা করার মতো কিছু না পড়লেও কোনো ব্যাপার হতো না। আমি যৌন পাচারকারীর হাতে মরার চেয়ে একা জঙ্গলের মধ্যে মারা যেতে চাইতাম। আর ফ্রান্সেসকা সেটা জানে। জানে আমরা সবাই সেই ঝুঁকি নিতাম। সেই কারণেই আমাদের গলায় এখন সাধারণ কালো ধাতুর কলার পরে আছে, যার মাঝখানে লাল রত্ন বসানো। ফ্রান্সেসকা খুব স্পষ্ট করে বলেছে এর ভেতর আরেকটি ট্র্যাকিং ডিভাইস আছে, যা চাবি ছাড়া খোলা যাবে না। বাড়িটা বিভ্রান্তি আর চাকচিক্যে ভর্তি। এতগুলো পুরুষ, সবাই দামি পোশাকে, তাদের ঠান্ডা কবজি থেকে লাখ লাখ ডলার ঝরছে। এতগুলো সুযোগ আছে চুপচাপ চোখের আড়ালে পালিয়ে যাওয়ার। আমি কখনো বুঝতে পারিনি কেন মানবজাতির সবচেয়ে অসুস্থ অংশটুকু নিজেদের সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তুমি সাপের গায়ে ঝিলমিল লাগাতে পারো, তবু সাপ কামড়াবেই। তুমি দারুণ লাগছো। পেছন থেকে গভীর কণ্ঠে কেউ ফিসফিস করে। আমি চমকে উঠে ঘুরে দেখি ড্রাইভার, মুখে কামুক হাসি। ফ্রান্সেসকা আমাদের বলেছে পুরুষদের সাথে মিশতে হবে, তাই আমি লিভিং রুমে দাঁড়িয়েছিলাম। যত পরিষ্কারই করা হোক, এই বাড়িটা এখনো হতাশার গন্ধ ছড়ায়। এই দেয়ালের ভেতর অনেক ভয়াবহতা লেগে আছে, যা কোনো স্ক্রুবিংয়ে মুছবে না। আমি জোর করে হাসি দেই, 1 ইঞ্চি দূরে সরে যাই আর মাথা নিচু করি। গায়ে গরম লাগতে থাকে, কিন্তু সেটা সুখের নয়। মনে হয় গাড়িতে বসে থাকা অবস্থায় পেটের অসুখ হলে যেমন ঠান্ডা ঘাম হয়, তেমনি বমি বমি লাগতে থাকে। ধন্যবাদ, আমি কণ্ঠ নরম করে বলি। ওর দৃষ্টি আমার শরীরের উপর ঘুরে বেড়ায়। ধীরে ধীরে প্রতিটি বাঁক পরখ করে। স্বাভাবিকভাবে আমি ওকে লাথি মেরে দৌড়ে পালাতে চাই, কিন্তু আমি কেবল দাঁড়িয়ে থাকি, সোজা হয়ে নিজের শরীরকে গুটিয়ে না নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। কারণ ও সেটাই চাই, এটাই আমার একমাত্র প্রতিবাদ। সেই গ্লাসের চ্যাম্পেনের বোতলটা ওর মুখে ভাঙার ইচ্ছার বাইরে। শান্ত হও ছোট ইঁদুর। আজ রাতে আমাকে ও ধরেনি, তাই ওর শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু আমার খারাপ ধারণা হচ্ছে ফ্রান্সেসকা হয়তো এই লোকটিকে আমাকে স্পর্শ করার অনুমতি দিবে। মানে আমাকে ভালো ব্যবহার করতে হবে। আজ তুমি অসাধারণ ছিলে। যদিও সেই ঘৃণা মেয়েটার কারণে কিছুটা বিঘ্ন ঘটেছিল। ও মিষ্টি গলায় বলে। আমি বুঝতে পারি ওর উপস্থিতিতে উষ্ণতা আনার চেষ্টা করছে, কিন্তু মনে হয় বহুদিনের বন্ধ আগুনের মধ্যে হাত ঢোকানোর মতো। তবে স্বীকার করতে হবে, কুলিং আমার কাছে সর্বদা বিরোধী মনে হয়েছে। ও বলে চলে, যদিও মজার। আমি গলাটা পরিষ্কার করে জিজ্ঞেস করি, কেন মনে হয়? ও হাসে, যেন আমার ভঙ্গিটা সহজে ভেদ করে দেখতে পাচ্ছে। এটা আমাদের কাছে থেকে পালাতে শেখায়। শতাব্দীর পর শতাব্দী ধরে এটা চলে আসছে। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করো, আমি চাই আমার মেয়েরা পালিয়ে যেতে অক্ষম হোক। আমি আস্তে মাথা নাড়ি। এটা যুক্তিসঙ্গত, আমি স্বীকার করি। আসলে তাই। কুলিং আমাদের সহনশীলতা পরীক্ষা করার জন্য। যদি আমরা খুব দুর্বল আর ভাঙা থাকি, আমরা প্রাণহীন হয়ে পড়ব। আর তাদের আমাদের প্রতিস্থাপন করতে হবে বারবার। এটা আমাদের মানসিক এবং আত্মাত্মিকভাবে ভেঙে দেয়, ভয়ের এবং মুক্তির আশা জাগায়, তারপর আবার টেনে আনে। তবু যেই ভার ঠিকই বলেছে, এটা আমাদের দৌড়াতে শেখায়। ও আমার দিকে এগিয়ে আসে, ওর কাঠের ঘ্রাণযুক্ত পারফিউম নাকের ভেতর পুড়িয়ে দেয়। আমি ওকে বলতে চাই আমার ব্যক্তিগত জায়গা থেকে দূরে থাকো, কিন্তু সেটা বলার পরিণাম কল্পনা করতে পারছি না। আমি যতই চেষ্টা করি, শরীর শক্ত হয়ে যায়, কাঁধ একটু উঠে যায়, মুঠো বন্ধ করার ইচ্ছা হয়, কিন্তু নিজেকে আটকাই। বলো তো অ্যাডলাইন, আমি যদি তোমাকে নিজের করে নিই, তুমি কি আমার কাছ থেকে পালাবে? ঈশ্বর, হ্যাঁ। আমি এমনভাবে দৌড়াতাম যে পায়ের হাড় পর্যন্ত ক্ষয় হয়ে যেত, তবুও দৌড়াতাম। অবশ্যই না, আমি শান্ত গলায় উত্তর দেই। ও হেসে ওঠে, সেই হাসিতে অবহেলা মেশানো। ওর গরম নিঃশ্বাস কানে লেগে যায়, আর ওর রুক্ষ দাড়ি আমার কানের পাশে খামচে ধরে। তুমি পারবে না, এমনকি চাইলেও না। ও ফিসফিস করে, তুমি দাঁড়াতে পারবে না। আমি যেমনভাবে তোমাকে ফাঁক করব, তোমার পা এত কাঁপবে যে তুমি দাঁড়াতেই পারবে না। ওর হাত আমার পেছন দিয়ে বয়ে যায়। সেই কথার সাথে সাথে আমি চোখ বন্ধ করি, ওর স্পর্শে কাঁপা আটকানোর জন্য শক্তি খুঁজি। পালিয়ে যেতে চাই, আর ওপরে থাকা সি ডেভিলের কাছে প্রার্থনা করি যেন ওর আমাকে খুঁজে না পাই। শোনো হীরা, এইটা কি ভালো শোনাচ্ছে? আমি যখন তোমার সাথে শেষ করব, তখনও কি তুমি জেটকে মনে রাখবে? আমার চোখ হঠাৎ খুলে যায়, লাল রঙে ভরে যায় দৃষ্টি।
এবার আমি কাঁপতে থাকি, কিন্তু শুধুমাত্র রাগে। ঈশ্বর, এই মুহূর্তে তোমাকে দরকার। তোমার যা কিছু ভুরু মন্ত্র আছে দাও, যেন আমি এই মানুষটাকে খুন না করে ফেলি। ও পিছিয়ে যায়, আমার মুখের প্রতিক্রিয়া খুঁজতে দেখতে চাই। আমি চোখ সরিয়ে নিই, চোখের আগুন লুকাতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকি। ও কি চাই, আমি কি বলি? হ্যাঁ পেডো মাস্টার, আমি জেটকে ভুলে যাব আর শুধু তোমার ছোট নগণ্য শিষ্ণুর কথাই ভাববো। যা ভাগ হারামজাদা। ও আবার হেসে ওঠে। আমি ঠোঁটের ভেতর কামড় দেই, মুখে তামাটে স্বাদ আসে, তারপর আরো জোরে কামড় দেই। উত্তর দাও, ও গম্ভীর স্বরে বলে। না। আমি ফিসফিস করে বলি, চোখ নিচু করে মিথ্যা লুকাই। তোমার কথা স্যার আর কিছু ভাবা কঠিন হবে। আর কতটা আমি তোমাকে খুন করতে চাই সেটাও। হ্যাঁ, ও জিজ্ঞেস করে, গলায় উত্তেজনা মেশে। হ্যাঁ, আমি চাপা স্বরে বলি। ঠিক তখনই ওর হাত আমার পেছন অংশে চেপে ধরে, আমাকে ওর বিশাল বুকে ঠেলে আনে। আমার পেশিগুলো আরো শক্ত হয়ে যায়। ওর শিশ্ন পেটে ঠেকে যায়, ঘৃণায় পেটের ভেতর মোচড় দেয়। আর আমি শপথ করে বলছি, যদি আমি এখনই বমি করে দেই ওর মুখে, সেটা হবে ন্যায় বিচার। ও পেছন থেকে আমাকে ঠেলে দেয়, আর যখন আমি সূর্যের সীমায় পৌঁছে যাই, ঠিক তখনই পেছন থেকে কেউ জোরে গলা খাকারি দেয়। যেই ভার আমাকে ছেড়ে দেয়, আমি দ্রুত কিছু পা দূরে সরে যাই। ওর হাতের ঘর্ষণে উল্টে পাল্টে যাওয়া পোশাক ঠিক করে নেই। চোখ তুলে তাকাতেই দেখি রিও আমার পাশে দাঁড়িয়ে আছে, হাত পেছনে বাঁধা, মুখে নিরপেক্ষ প্রকাশ। ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চাইছি। ও মাথা নিচু করে বলে, ইভেন্টের আগে ওর পিঠের ড্রেসিং বদলাতে হবে। আপনার রেড রুমে যাওয়ার সময় হয়ে গেছে। ও জানায়, গলায় কঠোরতা থাকলেও ভদ্র শোনায়। যেই ভার তার জ্যাকেট ঠিক করে আমার দিকে তাকায়, আমি চোখ মেলাই না। সেই দৃষ্টি গালের পাশ দিয়ে পুড়িয়ে দেয়। সে মাথা নেড়ে চলে যায়। আমি আবার রিওর দিকে তাকাই। সে রান্নাঘরের দরজার দিকে ইশারা করে, যেটা বাথরুমের দিকে যায়। আমি এখনো কাঁপছি, কিন্তু পা গুটিয়ে না ফেলেই পা বাড়াই। প্রার্থনা করি হিল পরে হাঁটতে গিয়ে পা মচকাই না। ফ্রান্সিসকা এমন কিছু হলে হয়তো নিজেই আমার সেলাই খুলে দিবে। বাথরুমে ঢোকার পরও আমরা চুপ থাকি। ও দরজা বন্ধ করে দেয়। এক ফোঁটা হলেও কাদের শক্তি কমে আসে, কারণ আমরা এখন একা। কখন রিওকে নিরাপদ মনে হতে শুরু করেছিল আমি জানি না। তবু স্বীকার করতে হবে, আমি কৃতজ্ঞ। ও কোনো মিত্র নয়, তবে এই বাড়ির শত্রুদের মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর। রেড রুম আসলে কি, আমি প্রশ্ন করি। রিও আমার দিকে তাকায়। বাড়ির পেছনের একটি ঘর, যেখানে ত্রিপলার টর্চার ডিভাইস রাখা। কেন একে রেড রুম বলা হয় সেটা তুমি অনুমান করতে পারবে। ও শুকনো গলায় উত্তর দেয়। আমি গিলে ফেলি, ওরা কি ফবি আর বেতনিকে ওখানে নিয়ে যাচ্ছে? আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, যারা কুলিংয়ে ব্যর্থ হয় তাদের জন্য ওই ঘর। আমার বুক চেপে আসে, পেট মোচড়াতে থাকে। ওদের সাথে কি হচ্ছে ভাবতে গিয়ে বমি আসতে চাই। পেছন ফিরো, ও আদেশ করে। আমি চোখ কুঁচকে তাকাই। ওর আদেশের ভঙ্গি ভালো লাগে না। আমার মুখের ভাব লক্ষ্য করে ও দীর্ঘশ্বাস ফেলে। ফোর ফেভার বলে। আমি ঠোঁট আঁকিয়ে পেছন ফিরি। তুমি আমাকে কেন বাঁচালে? আমি আস্তে জিজ্ঞেস করি। কাঁধের উপর দিয়ে তাকিয়ে দেখি ও সিঙ্কের নিচ থেকে ফার্স্ট এইড কিট বের করে পাকা হলুদ রঙের কাউন্টারে রাখছে। আমি নিশ্চিত এক সময় ওগুলো সাদা ছিল। তুমি ভাবছো কেন আমি তোমাকে বাঁচালাম? সে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। আমার দিকে এক ঝলক তাকিয়ে ব্যান্ডেজ আর নিওস্পোরিন বের করতে থাকে। তোমাকে তোমার ড্রেসটা তুলতে হবে। আমি দীর্ঘশ্বাস ফেলি, তার কথা মতো করি। তার সাথে এর আগে এই কাজ হয়েছে, তাই আমি জানি নিয়ম। ড্রেসটা বগলের নিচ পর্যন্ত টেনে তুলি। আর এটা আমাকে কষ্ট দেয় যে নিজের শরীর পুরুষদের সামনে দেখাতে আমি কতটা অভ্যস্ত হয়ে গেছি। আমি থং পরা, কিন্তু ওটা এমনিতেই কিছু না, যতটুকু ছোট আর পাতলা। ধীরে ধীরে সে কর্সেটের ফিতে খুলতে থাকে। আর প্রতিটি ফিতে খোলার সাথে সাথে আমি একটু করে সহজে শ্বাস নিতে পারি। যখন এটা পুরোপুরি কোমর থেকে পড়ে যায়, আমি গভীর শ্বাস নিই। সেই মুক্তির আনন্দটাই যন্ত্রণাদায়ক। ফ্রান্সেসকা এটা কত টাইট করে বেঁধেছিল, তার জন্য পেটটা লাল আর দাগ পড়েছে। তোমাকে এটা আবার বাঁধতে হবে জানো তো, আমি বলি। সে গুজন দেয়, তাহলে ভালো ব্যবহার করো, চাইলে আমি ওর থেকেও শক্ত করে বাঁধতে পারি। তার আঙুল আমার গায়ে স্পর্শ করার সাথে সাথে শিরদাঁড়া বেয়ে শীতলতা নেমে যায়। সে টেপ খুঁটিয়ে টানতে থাকে যতক্ষণ না কিনারা পেয়ে পুরানো ব্যান্ডেজ খুলে ফেলে। তাহলে তুমি ভাবছো এগুলো বদলানোটা ইচ্ছাকৃত ছিল না? আমি খোঁচা দিই। পার্টির আগেই তো তুমি বদলে দিয়েছিলে, মাত্র 2 ঘন্টা আগে। তাহলে পরের বার ছেড়ে দিয়ে যাই। সে পাল্টা জবাব দেয়, গলাটা টান আর কিছুটা বিরক্তির সাথে। না। আমি ফিস ফিস করি। তাহলে যেটা আছে সেটাই মেনে নাও, আর এই নিয়ে মুখ বন্ধ রাখো। আমি মুখ বন্ধ করে নেই। এবার তার কথা শোনার কোনো আপত্তি নেই। সেটা স্বীকার না করলেও যেইবার যখন আমাকে হাতিয়ে যাচ্ছিল,
তখন সে হস্তক্ষেপ করেছিল যা কোনো মানব পাচারকারীর স্বভাবের সাথে মেলে না। আমি প্রশ্ন না করে কৃতজ্ঞ থাকা ভালো, যাতে সে আবার কোনোদিন হস্তক্ষেপ না করে। ঈশ্বর জানে এটা শেষবার নয় যখন কোনো পুরুষ আমাকে এভাবে হাতানোর চেষ্টা করবে। আর এই ভাবনায় আমাকে গা শিরশির করে তোলে। রিওই আসলে আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে, অথবা বলা ভালো এর অন্যতম কারণ। এতে তার বড় ভূমিকা আছে, যা আমি কোনোদিন ভুলব না। তবে আমি এটাও ভুলব না যেসব ছোট ছোট দয়ালু আচরণ সে আমাকে করেছে যখন সে জেডের বন্দুকের নলের সামনে দাঁড়াবে। আমি জানি না আমি তার প্রাণ রাখতে পারবো কিনা, তবে চেষ্টা করব যেন তার মৃত্যু তাড়াতাড়ি হয়। আমি গলাটা পরিষ্কার করে শুকনো ঠোঁট ভিজাই। তুমি ফোবিয়ার বেতনিকে সাহায্য করবে না? সে দীর্ঘশ্বাস ফেলে। আমি তাদের সাহায্য করতে পারি না। আমি দাঁতে দাঁত চেপে বলি, তাহলে এটাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যখন দুজন নিরীহ মেয়েকে ধর্ষণ আর নির্যাতন করা হচ্ছে। সে সঙ্গে সঙ্গে উত্তর দেয় না, আর মনে হলো আমি তার কোনো নার টেনে দিয়েছি। এটাই আমি ভেবি, একদম খারাপ খারাপ মানুষ যার কোনো অনুশোচনা নেই। মিথ্যাবাদী। যদি কোনো অনুশোচনা না থাকতো, আমরা এখন এই বাথরুমে বসে সেই ক্ষত পরিষ্কার করতাম না, যেটার কোনো দরকার ছিল না। তুমি কেন এটা করো? আমি ফিসফিস করে জিজ্ঞেস করি, আর অ্যালকোহল গায়ে লেগে যন্ত্রণায় শীষ দেই। টাকার জন্য? সে ঠাট্টা করে হেসে ওঠে, টাকার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। মরে গেলে তো সঙ্গ নিতে পারবো না, তাহলে আমার কি দরকার? তাহলে কেন? আমি চাপ দেই। সে দীর্ঘশ্বাস ফেলে, নতুন গজের প্যাকেট খুলে। তুমি একা নাও যে ক্ষমতাশালী মানুষের কাছে দাসত্ব করছো। সে সংক্ষিপ্তভাবে বলে, গলাটার সুর ইঙ্গিত দেয় আলাপের এখানেই শেষ। কিন্তু আমি শুনি না। জেট তোমাকে মেরে ফেলবে এটা তুমি জানো, তাহলে যখন জানোই তুমি মরবে, তখন কেন এটা চালিয়ে যাচ্ছ? সে একটু রেগে গিয়ে ব্যান্ডেজ টেপটা বেশ জোরে লাগায়। আমার প্রশ্নে বিরক্ত হয়ে, ফাক, তোমার ওই সুন্দর ছোট মাথাটা খাটাও আর ভাবো। সে রেগে গিয়ে বলে, রাগে তার উচ্চারণ আরও গাঢ় হয়ে ওঠে। কেউ যদি নিজের জন্য না থাকে, তাহলে আর কী কারণে সে থেকে যেতে পারে? আমার মুখের ভাব নেমে যায় যখন হঠাৎ বোধোদয় হয় তারা কারো বিরুদ্ধে আমাকে ব্যবহার করছে। আমি শ্বাস ফেলে বলি, পরিবার। আমার ছোট বোন। সে গম্ভীরভাবে বলে, যতক্ষণ আমি ভালো ছেলে থাকি ততক্ষণ ওকে বিক্রি করা হবে না। আমার কপালে ভাঁজ পড়ে। তাহলে তাকে নিয়ে পালিয়ে যাও না কেন? কারণ আমি তাকে নিতে পারবো না, তারা ওকে ধরে রেখেছে, আর আমি ও পর্যন্ত পৌঁছাতেই পারি না। কমফ্রেন্ডি, এখন তোমার 20টা প্রশ্ন শেষ, নাকি আমার প্রথম সেক্স করার গল্পটাও শুনতে চাও? আমি মুখ বন্ধ করে নেই। সে যা বলার দরকার তার চেয়ে বেশি দিয়েছে। এভাবে আর চাপ দেওয়া আমার ঠিক হবে না। প্রিয় কাজ শেষ করে আমার সেলাইয়ের উপর নতুন গজ লাগিয়ে দেয়। এগুলো খুলে ফেলার মতো সময় হয়েছে, সে বলে। পেছনে সরে গিয়ে আবর্জনা ফেলে কিটটা গুছিয়ে রাখে। তারপর নিচু হয়ে কর্সেটটা তুলে আমার কোমরে আবার পরিয়ে দেয়। দ্রুত বাঁধতে থাকে, ফ্রান্সেসকার মতো শক্ত করে নয়, বরং ঢিলে করে। শেষ হলে আমি ড্রেস ছেড়ে দেই, ঠিকঠাক করি, আর আমাদের চারপাশের বাতাসে এক অস্বস্তিকর নীরবতা ভরে যায়। ধন্যবাদ, আমি তাড়াতাড়ি বলি। শব্দগুলো জ্বালাময় হয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে। সে এক ঝলক আমার দিকে তাকায়। এখনই ধন্যবাদ দিও না, প্রিন্সেসা। সে আর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে যায়, আমাকে একা রেখে। আমার বুক ঢিপ ঢিপ করে ওঠে। ওর কথার ভয়ঙ্কর সুর শুনে মনটা খারাপ হয়। তারপর হঠাৎ জেইভারকে বলা তার অজুহাত মনে পড়ে যায়। ইভেন্টের আগে ওর ব্যান্ডেজ বদলাতে হবে। কোন ইভেন্ট? একটা ইভেন্ট তো শেষ হয়েছে, তাই না? এটা তো সেই ইভেন্টের পরের পার্টি, তাই না? ভয়ের হাড় গলে গিয়ে শরীরে ঢুকে পড়ে। আর যখন বাথরুম থেকে বের হয়ে লিভিং রুমের দিকে যাই, বুঝতে পারি কুলিং আসলে শুধু প্রাথমিক ইভেন্ট ছিল। কয়েকজন পুরুষ লিভিং রুমের কোনায় দাঁড়িয়ে মদ খাচ্ছে, হাসছে। জীবনের কোনো চিন্তা নেই যেন। আর মেয়েরা মাঝখানে দাঁড়িয়ে আছে, কাঁধ উঁচু করে, চোখ নিচু করে। সিডনি ছাড়া সবাই সে অবজ্ঞার হাসি মুখে পড়ে। সোজা চোখে তাকিয়ে থাকে সবার দিকে, এমনকি হাসি দিতেও ছাড়ে না। আমি জিলিয়ানের পাশে দাঁড়াই, যতটা সম্ভব নিচু গলায় জিজ্ঞেস করি, কি হচ্ছে? তার চোখ আমার দিকে ঝলকে ওঠে, আর আমি খেয়াল করি তার মুখ কতটা ফ্যাকাশে হয়ে আছে। সারা রাতের সবচেয়ে খারাপ অংশ, সে ফিসফিস করে। দুশ্চিন্তা আর ভয় একসাথে মিশে গিয়ে আমার শরীরে জমে যায়। আমি যেন ভাঙা সুতার গোলার মতো হয়ে যাই। এটা কি সেই ব্যাপার যেটার জন্য আমাকে জঙ্গলে থাকতে থাকতে মানসিকভাবে প্রস্তুত হতে বলেছিল? আমি আর কিছু জিজ্ঞেস করার আগেই কানে তীক্ষ্ণ চিৎকার আসে। আমার দাঁত খট করে ঠোকা খায়, তারপর ঘষাঘষি করে। যখন শব্দটা ধীরে ধীরে জোরে হতে থাকে, আমার বুক ঢিপ ঢিপ করে, হাত ঘামতে থাকে। এটা ফোবিয়ার ব্রেথনির চিৎকার। আর যেটা আসতে চলেছে সেটা খুবই খারাপ, অত্যন্ত খারাপ।
আমি অস্থির হয়ে পড়ি, ভেতরে ভেতরে জানার ইচ্ছে মরে যায়। তবু যা হচ্ছে তা জানতে মরিয়া হয়ে যাই। তাদের চিৎকার যেন আমাদের দিকে ধেয়ে আসে, কানে ব্যথা করে। দুজন পুরুষ তাদের চুল ধরে টেনে আনছে, পুরোপুরি নগ্ন আর রক্তে লাল হয়ে অচেনা হয়ে গেছে তারা। বেন মারা যাওয়ায় ফবিকে যে ধরে আছে, তার ঘন কালো চুল আর দাড়ি, চেহারা নিষ্ঠুরতার ছাপ। আর ব্রেতনিকে যে ধরে রেখেছে, সে এক রোগা বয়স্ক লোক, পাতলা ঠোঁট আর চশমা পরা। আমি কোনোভাবে মুখ থেকে গাম আটকে রাখি, শুধু আতঙ্কার ভয়ের মধ্যে আটকে যাই। জিলিয়ন আর গোলেরিয়া অস্বস্তিতে নড়ে, দুজনের কান্নার কিনারায়। সিডনি ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে, এমনকি ওদের আমাদের পায়ের কাছে ফেলে দেওয়া হলেও। ফোবিয়ার ব্রেতনি সেখানে শুয়ে থাকে, প্রায় নিস্তেজ, গলা পর্যন্ত বমি উঠে আসে। তাদের উপর চালানো নির্যাতনে ছিঁড়ে খুঁড়ে যাওয়া দেহ দেখে আমি মুখ ঘুরিয়ে নিই। সহ্য করতে পারি না, হাত পা আর চামড়ার অংশ নেই, শরীরের অংশ কেটে ফেলে দেওয়া হয়েছে, নিচে রক্তের পুকুর গড়ে উঠছে যা আমাদের পায়ের নিচে এসে যাচ্ছে। তাদের সব তোমাদের জন্য, মেয়েরা। কালো চুলওয়ালা লোকটি গর্ব করে ঘোষণা করে, উত্তেজনায় হাঁপাচ্ছে। তাদের জামা কাপড় রক্তে রঙিন, আর সবাই চোখে উত্তেজনা নিয়ে তাকিয়ে আছে। বিশেষ করে এই দুইজন যেন উল্লাসে মত্ত, সম্ভবত দুই তরুণীকে নির্যাতন করার নেশায়। তাদের প্যান্ট খোলা, জামার বোতাম খোলা, চুল এলোমেলো, কালো চুলওয়ালা লোকটার নাক থেকে ঘাম ঝরছে, আর অন্যজনের সাদা শার্টে আন্ডারআর্মে ঘামের দাগ। আমি বড় বড় চোখে এইসব দৃশ্য দেখি, মস্তিষ্কের পক্ষে এগুলো বুঝে ওঠা কঠিন হয়ে যায়। ফ্রান্সেসকে একটু পরেই ভেতরে ঢোকে, মেয়েদের দিকে নিচের দিকে ঠোঁট বাঁকিয়ে তাকায়, তারপর আমাদের দিকে তাকায়। শান্ত স্থির, সে এত কিছু দেখেছে, এত কিছু করেছে, আর কিছুই কি তাকে নাড়িয়ে দিতে পারে না? ধন্যবাদ ভদ্রলোকেরা তাদের এখানে নিয়ে আসার জন্য, ফ্রান্সেসকে বিনয়ের সাথে বলে। গ্লোরিয়া প্রথমে ভেঙে পড়ে, ঘুরে গিয়ে মুখে হাত চাপা দেয়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, সে হাত দিয়ে মুখ চেপে গগন ফাটানো কান্না আটকানোর চেষ্টা করে। ফ্রান্সেসকার চোখে আগুন জ্বলে ওঠে, মাথা ঘুরিয়ে ম্লান মেয়েটার দিকে তাকায়। আমার মেঝেতে বমি করবে না ছোট মেয়ে, করলে তোমার জিভ কেটে ফেলবো, সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে, রেগে গিয়ে মেকআপ ফেটে যায়। গলেরিয়া মাথা নাড়ে, তবু মুখ সবুজ হয়ে থাকে, আর এখনো সে বমি করার কিনারায়। আমি শুধু নিজের মনে বলতে থাকি, বমি করিস না, বমি করিস না। ফ্রান্সেসকে এগিয়ে আসে, তার দামি হিল রক্তে না পড়ার দিকে খেয়াল রাখে, আমাদের দিকে তাকায়, মুখে পড়া কঠিন এক অভিব্যক্তি নিয়ে। তোমরা ওদের বাইরে নিয়ে যাবে আর ওদের কষ্টের অবসান ঘটাবে। আমার চোখ বড় হয়ে যায়, আর পাশ থেকে সিডনি হাসি দিয়ে ফিসফিস করে, তাকে থাপ্পড় মারতে ইচ্ছে করে। মানে কি, প্রশ্নটা মুখ ফসকে বেরিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে অনুতাপ হয় যখন সবার চোখ আমার দিকে ঘুরে যায়। মানে, ফ্রান্সেসকা দাঁতে দাঁত চেপে ঘর যায়। তোমরা ওদের এই হতভাগা জীবন শেষ করবে, তারপর ওদের জন্য কবরে খুঁড়বে, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন তোমরা পরবর্তী না হও।